আপাতত দিল্লি সফর স্থগিত তারেক রহমানের। তাহলে কি এটাই সত্যি হয়ে দাঁড়াচ্ছে যে শেখ হাসিনা ইস্যু ফেস করতে চায় না ঢাকা? আসলে কাকে ভয় পাচ্ছেন তারেক রহমান, দিল্লিকে নাকি শেখ হাসিনাকে? ঢাকা নাকি বলছে শর্ত মানতে হবে। এখন প্রশ্ন, নয়াদিল্লি উল্টে ঢাকাকে কোনো শর্ত দিলে ঢাকা আদেও কোনো সুযোগ সুবিধা পাবে তো? কিন্তু নয়াদিল্লির একাধিকবার আমন্ত্রণ, অথচ সেটাকে ফিরিয়ে দেওয়া ঢাকার, সেটার খেসারত কি দিতে হবে ঢাকাকে? এই প্রশ্নও কিন্তু উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি যাবেন কি যাবেন না, এটা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, কিন্তু জানা যাচ্ছে আপাতত তারেক রহমানের ভারত সফর স্থগিত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সফরের জন্য অনুকূল পরিবেশ দরকার। ঠিক কি বলেছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM Shahidul Karim? শুনুন। Press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. We are of the view that a propitious environment needs to be created for this visit. We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. শুনলেন তার বক্তব্য। তিনি সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। ফলে তার ভাষায় দুই পক্ষের মধ্যে যোগাযোগ থাকা সত্ত্বেও কেন এই সফরটি হচ্ছে না তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এর আগে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছিল যে তারেক রহমান আগামী মাসের প্রথম দিকে যেতে পারেন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে দিলেন দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত 5ই আগস্ট নতুন দিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। তিনি বলেন, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এখন প্রশ্ন উঠছে, সরকার কি এটা নিজের সিদ্ধান্তে সফর স্থগিত করলো নাকি বিরোধীদের চাপে? কারণ দুদিন আগে এনসিপি নেতা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছিলেন যে শেখ হাসিনাকে না ফেরালে কোনোভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করবেন না। একবার শোনাই আপনাদের মন্তব্যটি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। নাহিদ ইসলাম যেন নির্দেশ দিচ্ছেন। এই আশঙ্কায় অনেকে করেছিলেন যে এদের কথাই কি রাখবেন তারেক রহমান, আর সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। এখন বিরোধীদের কথা শুনে নয়াদিল্লি সফর বাতিল করছে ঢাকা। এদিকে ভারতের থেকে সহযোগিতা নিতে পিছু পা হচ্ছে না তারা। এবার কি সেটা সম্ভব? পাশাপাশি শেখ হাসিনা ইস্যুতে মোটেও কোনো কম্প্রোমাইজ করবে না নয়াদিল্লি, সেটাও পরিষ্কার। এখন দেখার কি পরিণতি হয় তারেকের দেশের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। তারেক সরকারের 180 দিন পূর্ণ। প্রতিশ্রুতি মতো কি পেল বাংলাদেশবাসী? প্রত্যেকেই বলে থাকে যে একটি সরকারকে বিচার করার জন্য অন্তত 6 মাস দেখা উচিত। সে সরকারটা কি কাজ করছে বা কি করছে না। সেই 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এবার তারেক সরকারের, অর্থাৎ বিএনপি সরকারের। আজকে 180 দিন পূর্ণ করলো এই বিএনপি সরকার। এখন প্রশ্ন, বাংলাদেশবাসী যা চেয়েছিল বা বাংলাদেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারেক সরকার, সেটা আদৌ কি পূরণ করতে পারলেন তিনি, নাকি প্রতিশ্রুতি রয়ে গেল? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনে জয়ী হওয়া আর সরকার পরিচালনার পরিকল্পনা কিন্তু এক নয়।
নির্বাচনে প্রয়োজন মানুষের আস্থা এবং জনপ্রিয়তা, আর সরকারে এলে প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, অর্থনৈতিক শৃঙ্খলা, দক্ষ প্রশাসন এবং সামাজিক নিরাপত্তা। এছাড়াও রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। এই সমস্ত বিষয় থাকলেই বা এই সমস্ত সরকারের গুণ থাকলেই তবেই একটা সফল সরকার পরিচালনা করা যায়। কোন কোন ক্ষেত্রে সাফল্য পেল তাহলে বিএনপি সরকার? ফিরে দেখলে দেখা যায় দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক পরিস্থিতির বড় ধাক্কা এসে পড়ে অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এসে পড়েছে জ্বালানি, এলএনজি, বিদ্যুৎ পরিবহন এবং মানুষের জীবনযাত্রায়। ফেব্রুয়ারিতে ব্যারেল প্রতি প্রায় $86 ডিজেলের বৈশ্বিক মূল্য এপ্রিলে প্রায় $285 পৌঁছে যায়। একই সময়ে এলএনজি এবং ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় আমদানি নির্ভর বাংলাদেশের অর্থনীতির ওপর তৈরি হয় বাড়তি চাপ। বাংলাদেশে 2026 সালের মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া তীব্র হামের প্রাদুর্ভাব এই পর্যন্ত 915 জন শিশুর মৃত্যু হয়েছে। গত 6 মাসে বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে 3.49% দাঁড়ায়, যা আগের বছরগুলোতে কিছুটা বেশি ছিল। তবে সাম্প্রতিক হিসাব অনুযায়ী দেশের অর্থনীতির আকার এবং জিডিপির মোট পরিমাণ $500 বিলিয়ন ছাড়িয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই সমস্ত পরিস্থিতি তো তৈরি হতেই পারে গোটা দেশে, কিন্তু সবটাই পূর্বতন সরকার করে গিয়েছে। এই দায়ভার কি তাদের উপর চাপিয়ে দেওয়া ঠিক, নাকি যে সরকার বর্তমানে রয়েছে তাদের এই পূর্ণ দক্ষতার সঙ্গে তাদের হ্যান্ডেল করা উচিত? রাজনৈতিক বিশেষজ্ঞরা এই প্রশ্নও তুলছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা? দেশে মব কালচার বৃদ্ধি পেয়েছে, সেনাবাহিনী এখনো রাস্তায় রয়েছে, এবং সেনাবাহিনী রাস্তায় রয়েছে মানে এটা ধরে নেওয়াই যায় যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কোনোভাবেই আয়ত্তে আসেনি। যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি প্রথম জানিয়েছিলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি আয়ত্তে নিয়ে আসবেন, কিন্তু সেটা হয়েছে কি? অন্তর্বর্তীকালীন সরকারের তুলনায় চুরি ডাকাতির সংখ্যা কিছুটা কম হলেও কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি বিএনপি সরকারের আমলে। রাজনৈতিক অস্থিরতাও কিন্তু তেমন না থাকলেও প্রায় দিনই দেশের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে থাকে। শুধু তাই নয়, এই বিএনপি দলের বিভিন্ন কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। শুধু তাই নয়, দেশের মধ্যে রাজনৈতিক সংঘর্ষও রয়েছে। এমনকি তারেক সরকারের বড় ব্যর্থতার জায়গা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা। প্রতিবেশী দেশ সহ অনেকগুলি দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক রয়েছে, সম্পর্কের কোনো উন্নতি হয়নি। এমনকি ভারত পর্যন্ত সেই সম্পর্ক ঠিক করতে চাইলেও সেটাও লক্ষ্য করা যাচ্ছে না। শুধু তাই নয়, বাংলাদেশে জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। আসলে দেশটার অবস্থা অত্যন্ত খারাপ, হাহাকার পরিস্থিতি। এদিকে ঢাকার লম্বা চওড়া মন্তব্য, নয়াদিল্লির উদ্দেশ্যে তারেক রহমানকে দুবার আমন্ত্রণ পাঠানোর পরও নয়াদিল্লি যাচ্ছেন না তারেক। ফলে বড় কোনো সংকটে পড়লে নয়াদিল্লি যে কোনোভাবেই যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে না, সেটার বলার অপেক্ষা রাখে না। এখন প্রতিশ্রুতি মতো তারেক সরকার যে সাধারণ মানুষের কাছে কথা রাখতে পারেনি সেটা স্পষ্ট। অন্যদিকে প্রত্যাশাও পূরণে ব্যর্থ হয়েছে সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।